নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জিওগ্রাফি সলিউশন। আমি শ্রাবণী দাস। আজকে আমি যে আইসিটির টপ 50 প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের আজকে সেশন 2 নিয়ে হাজির হয়েছি। এর আগের ভিডিওতে আমি টপ 50 যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আইসিটির ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির পার্ট 1 দিয়েছিলাম, আজকে পার্ট 2। তো শুরু করি আজকের সেশন। প্রথমে কি পিআইকিউ আছে দেখব। এগুলো আজকে আমি যে কোশ্চেনগুলো এনেছি সবই স্টেটমেন্ট ওয়াইজ কোশ্চেন, স্টেটমেন্ট 1 অ্যান্ড স্টেটমেন্ট 2। তো ফার্স্ট কোশ্চেন কি আছে দেখে নেব। ফার্স্ট কোশ্চেন আছে এক্সটার্নাল হার্ড ডিস্ক ইজ এ প্রাইমারি মেমোরি। স্টেটমেন্ট 2তে আছে ইন জেনারেল পেন ড্রাইভস হ্যাভ মোর স্টোরেজ ক্যাপাসিটি দেন এক্সটার্নাল হার্ড ডিস্ক। নিচে অপশানগুলো কি আছে, অপশানগুলো আছে বোথ স্টেটমেন্ট 1 অ্যান্ড স্টেটমেন্ট 2 আর ট্রু, both statement 1 and statement 2 are false. তিনে আছে statement 1 is correct and statement 2 is false. 4 অপশানে আছে statement 1 is incorrect but statement 2 is correct. তো এর অ্যান্সার কি হবে? তাহলে প্রথমে আছে এক্সটার্নাল হার্ড ডিস্ক ইজ এ প্রাইমারি মেমোরি। তাহলে প্রথমে আমি জেনে নেব আমরা যে প্রাইমারি মেমোরি কাকে বলবো। এক্সটার্নাল হার্ড ডিস্ককেই প্রাইমারি মেমোরি বলা হবে। তাই আগে আমি বলবো তোমাদেরকে প্রাইমারি মেমোরি কাকে বলে। প্রাইমারি মেমোরি কাকে বলে জেনে গেলেই তোমরা ওই অপশানটা নিজেরাই বলতে পারবে ওটা ঠিক না ভুল। তো প্রথমে দেখব প্রাইমারি মেমোরি কি। The memory that communicates directly through the CPU is called main memory or internal memory or primary memory. তো প্রাইমারি মেমোরি কাকে বলবো? প্রাইমারি মেমোরি ওই মেমোরিটাকেই বলবো যেটা ইন্টারনালি কম্পিউটারের মধ্যে কম্পিউটারের সঙ্গেই থাকে, ওকে বলবো প্রাইমারি মেমোরি। কোনো যে মেমোরিকে বাইরে থেকে আমরা পুট করব, বাইরে থেকে কোনো মেমোরিকে যদি লাগাই তাহলে সেটাকে আমরা এক্সটার্নাল কোনো ডিভাইসকেই আমরা প্রাইমারি মেমোরি বলবো না। কারণ প্রাইমারি মেমোরি ওই মেমোরিকেই বলবো যেই মেমোরি ইন্টারনালি কম্পিউটারের মধ্যে আগে থেকেই স্টোরেজ থাকে। তো পরিষ্কার হয়ে গেল। তাহলে হার্ড ডিস্ক ইজ এ সেকেন্ডারি মেমোরি। ডাটা ইন সেকেন্ডারি মেমোরি ক্যান নট বি প্রসেসড ডাইরেক্টলি বাই সিপিইউ। যে সেকেন্ডারি মেমোরি থাকে সেই সেকেন্ডারি মেমোরিতে যে ডাটাগুলো ট্রান্সফার করা হয় সেটা ডাইরেক্টলি সিপিইউ থেকে ওই ডেটা প্রসেস হয় না। ফার্স্টে ওই ডেটা প্রাইমারি স্টোরেজ থেকে সেকেন্ডারি স্টোরেজে কপি করতে হয়, তারপরেই ওটা প্রসেসড হবে। ডাইরেক্ট সিপিইউ থেকে ওই ডেটা প্রসেসড হয় না। তো আমরা বুঝে গেলাম। তো তাহলে এইটা তোমরা দেখেই বুঝতে পারবে তাহলে এক্সটার্নাল হার্ড ডিস্ক যে প্রাইমারি মেমোরি এটা হচ্ছে ভুল স্টেটমেন্ট, এটা ঠিক স্টেটমেন্ট নয়। হার্ড ডিস্ক একটা সেকেন্ডারি মেমোরি। হার্ড ডিস্কটা সেকেন্ডারি মেমোরি, হার্ড ডিস্ক প্রাইমারি মেমোরি নয়। তাহলে এটা তোমরা বুঝে গেলে। তাহলে সেকেন্ড অপশানটা কি আছে, ইন জেনারেল পেন ড্রাইভস হ্যাভ মোর স্টোরেজ ক্যাপাসিটি দেন এক্সটার্নাল হার্ড ডিস্ক। এটা কি করে হবে? পেন ড্রাইভসের একটা পেন ড্রাইভ আমরা যে বাজার থেকে কিনি তার কত স্টোরেজ ক্যাপাসিটি থাকে? আগে আগে আমরা যখন কিনতাম তখন 8 জিবি থাকতো, বড় জোর 16 জিবি থাকতো, এর থেকে বেশি থাকতোই না। এখন পেন ড্রাইভ এতটা বেশি চলে না, তবুও এখন যদি পেন ড্রাইভ কিনতে যাই এখন 64 জিবি 128 জিবির পেন ড্রাইভ থাকবে, এর থেকে বেশি নিশ্চয়ই থাকবে না। মোবাইলে যেরকম এখন স্টোরেজ ক্যাপাসিটি 128 জিবি 64 জিবি এরকম থাকে। কিন্তু একটা যে এক্সটার্নাল হার্ড ডিস্ক, এক্সটার্নাল হার্ড ডিস্কের স্টোরেজ ক্যাপাসিটির কোনো আইডিয়া আছে? এক্সটার্নাল হার্ড ডিস্কের যে স্টোরেজ ক্যাপাসিটি ওইটা 500 জিবি হতে পারে, 500 জিবি। তাহলে কার স্টোরেজ ক্যাপাসিটি বেশি, পেন ড্রাইভ না এক্সটার্নাল হার্ড ডিস্ক? অবশ্যই এক্সটার্নাল হার্ড ডিস্কের স্টোরেজ ক্যাপাসিটি বেশি। তাহলে সেকেন্ড অপশানটাও ভুল। পেন ড্রাইভ এক্সটার্নাল হার্ড ডিস্কের থেকে বেশি স্টোরেজ ক্যাপাসিটি নেই, এক্সটার্নাল হার্ড ডিস্কেরই স্টোরেজ ক্যাপাসিটি বেশি। তাহলে অপশান কোনটা হবে? অপশান টু ইজ দ্য কারেক্ট আনসার। বোথ স্টেটমেন্ট 1 অ্যান্ড স্টেটমেন্ট 2 আর ফলস। এরপরে চলে যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা কি আছে? স্টেটমেন্ট 1-এ আছে দ্য পারপাস অফ আইসিটি ইন্টারভেনশনস ইন ক্লাসরুম টিচিং is to promote and optimize learning outcomes. And statement 2-তে আছে most of the online methods like SWAYAM and MOOC etc. have the potential to become effective supplements to conventional teaching learning system. তাহলে স্টেটমেন্ট 1-এ কি বলেছে যে ক্লাসরুম টিচিংয়ে যদি আমরা আইসিটিকে আমরা অনুপ্রবেশ করাই তাহলে কি হবে, ওইটা যে লার্নিং আউটকামসকে বাড়িয়ে দেবে। আইসিটি কাকে বলবো আমরা?
আমরা অনলাইনে থেকে যদি কোনো তথ্য নেই, যেটা আমরা ক্লাসরুমে পড়াচ্ছি ওইটা হয়তো স্টুডেন্টরা খুব একটা ভালো বুঝতে পারছে না, তখন আমরা অনলাইন থেকে ওই বিষয়ের ওপর আরও কিছু আর্টিকেল, পিডিএফ, পিপিটি এসব বের করে স্টুডেন্টদেরকে দেখাই, বা ইউটিউবে যদি ওই বিষয়ে কোনো তৈরি করে ভিডিও থাকে ওইগুলো স্টুডেন্টদেরকে দেখাই। আর ডিজিটালি এই সমস্ত যে বিভিন্ন এখন ডিজিটালি ইনিশিয়েটিভগুলো হয়েছে ওইগুলো যদি স্টুডেন্টদেরকে দেখাই, তাহলে কি হবে, ক্লাসরুমে যে টিচিং আউটকামটা, লার্নিং আউটকামটা, ওই লার্নিং আউটকামটা ত্বরান্বিত হবে। তাহলে কি হয়েছে, তাহলে এই অপশানটা কি, এই অপশানটা ঠিক। পারপাস অফ আইসিটি ইন্টারভেনশন ইন ক্লাসরুম টিচিং ইজ টু প্রমোট অ্যান্ড অপটিমাইজ লার্নিং আউটকামস। ক্লাসরুমে যদি আইসিটিকে ঢোকানো যায় তাহলে কি হবে, ওটা লার্নিং আউটকামসকে বাড়িয়ে তুলবে এবং ত্বরান্বিত করবে। আর স্টেটমেন্ট টুতে কী আছে, মোস্ট অফ দ্য অনলাইন মেথডস লাইক SWAYAM অ্যান্ড MOOC have the potential to become effective supplements to কনভেনশনাল টিচিং লার্নিং সিস্টেম। তাহলে স্বয়ম কি, স্বয়ম হলো একটা অনলাইন পোর্টাল যেখানে ক্লাস 9 থেকে পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত বিভিন্ন সাবজেক্টের আর্টিকেল, বুকস থাকে। ওইখানে স্টুডেন্টরা অ্যাকাউন্ট খুলে নিজের ইচ্ছে মতো ওখান থেকে গিয়ে রিসোর্স সংগ্রহ করে পড়াশুনো করতে পারে, এটা হচ্ছে স্বয়ম। তো এখানে কি বলছে, স্বয়ম এবং মোকের পোটেন্সিয়াল আছে ওইটা যে কনভেনশনাল টিচিং লার্নিং সিস্টেম তার ইফেক্টিভ সাপ্লিমেন্টস হতে পারে। কনভেনশনাল টিচিং কাকে বলবো, কনভেনশনাল টিচিং হচ্ছে যখন আমরা স্কুলে গিয়ে শিক্ষা গ্রহণ করি কনভেনশনালি, মানে স্কুলে একটা রেগুলার রুটিন থাকবে, একটা ক্লাসের ডিউরেশন থাকবে, একটা পার্মানেন্ট সিলেবাস থাকবে, টিচার আমাদের কোন ক্লাসে কোন টিচার যাবেন ওইটা রুটিন থাকবে, এবং কোর্সের একটা সময়সীমা বা ডিউরেশন থাকবে, সব যখন একটা নির্দিষ্ট থাকবে তখন সেইটাকে আমরা বলবো কনভেনশনাল টিচিং লার্নিং সিস্টেম। যখন তাহলে কি এই স্বয়ম এবং মোক্সের ওই পোটেন্সিয়ালটা আছে কনভেনশনাল টিচিং লার্নিং সিস্টেমের ইফেক্টিভ সাপ্লিমেন্টস হবে। যখন হয়তো ইফেক্টিভ সাপ্লিমেন্টস বলতে কী বোঝানো হয়েছে, কেউ হয়তো কনভেনশনাল টিচিং মানে শিক্ষাটা নিতেই পারলো না, কনভেনশনাল শিক্ষাটা নিতে পারলো না, হয়তো কারো বাড়িতে প্রবলেম ছিল, কারো বিয়ে হয়ে গেছে, কারো বাবা নেই, এই জন্য যেতে পারেনি, তখন কি হবে, ওরা ওই স্বয়মে নিজের নাম এন্ট্রি করিয়ে ওখানে যে যে কোর্সগুলো আছে ক্লাস 9 থেকে এই পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত সব সাবজেক্ট আছে, এবং ওখানে বড় বড় টিচার্সদের ভিডিও দেওয়া থাকে পড়ানোর, ওইগুলো দেখে ও ওখান থেকে পড়াশুনো করতে পারে। ওই জন্য কি বলা হয়েছে, এই জন্য বলা হয়েছে হ্যাভ দ্য পোটেন্সিয়াল টু বিকাম ইফেক্টিভ সাপ্লিমেন্টস টু কনভেনশনাল লার্নিং সিস্টেম। তো এইটাও ঠিক। তাহলে এটার উত্তর কি হবে, হবে বোথ এ অ্যান্ড স্টেটমেন্ট 1 অ্যান্ড স্টেটমেন্ট 2 আর ট্রু। তাহলে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে চলে যাব পরেরটায়, পরের কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 স্টেটমেন্ট 1 আছে ইউজ অফ প্রোগ্রামড ইনস্ট্রাকশনাল মেটেরিয়াল অ্যাজ সাপ্লিমেন্ট হ্যাজ দ্য পোটেন্সিয়াল টু অপটিমাইজ লার্নিং আউটকামস। সেকেন্ড স্টেটমেন্ট 2তে আছে আইসিটি ইজ ইউজড জুডিশিয়াসলি উইল রেন্ডার টিচিং লার্নিং সিস্টেম এফেক্টিভ অ্যান্ড এফিসিয়েন্ট। তো ফার্স্ট স্টেটমেন্টে কি বলছে, যদি আমরা প্রোগ্রামড ইনস্ট্রাকশনাল মেটেরিয়াল ইউজ করি ক্লাসরুমে তাহলে ওটা লার্নিং আউটকামসকে বাড়িয়ে তুলবে। তাহলে প্রোগ্রাম ইনস্ট্রাকশনাল মেটেরিয়াল যদি স্টুডেন্টরা ইউজ করে তাহলে ওটা লার্নিং আউটকামকে বাড়াবে। প্রোগ্রাম ইনস্ট্রাকশনাল মেটেরিয়ালটা কি না, প্রোগ্রাম ইনস্ট্রাকশন একটা মেথড যেখানে অনলাইনে কোনো টিচারের ভিডিও রেকর্ডিং করে দেওয়া থাকবে, বা কোনো আর্টিকেল দেওয়া থাকবে, কোনো টেক্সট বুক দেওয়া থাকবে, ওটা টিচাররা স্টুডেন্টদেরকে পড়াবেন না, ওইটা স্টুডেন্টরা নিজেই গিয়ে ওই সব যে রিসোর্সগুলো আছে ওইগুলো রিসোর্সগুলো এক্সপ্লোর করবে, এবং নিজের যেটা দরকার সেই রিসোর্সগুলো থেকে নিজের নোটস তৈরি করবে, নিজে পড়াশুনো করবে। এইখানে পুরো রোলটাই হচ্ছে স্টুডেন্টের, এখানে টিচারের কোনো রোল নেই প্রোগ্রাম ইনস্ট্রাকশনাল মেথডে, পুরো রোলটাই স্টুডেন্ট। এটা স্টুডেন্টের রেসপন্সিবিলিটি, স্টুডেন্ট কোন রিসোর্সটা পড়বে বা কোন রিসোর্সটা পড়বে না, কোন টিচারের কোন ভিডিওটা দেখবে বা কোন টিচারের কোন ভিডিওটা দেখবে না, এটা পুরোটাই একটা স্টুডেন্টের ডিসিশন হবে, এখানে টিচারের কোনো রোলই নেই। স্টুডেন্ট ওয়াক থ্রু দ্য প্রোগ্রামড মেটেরিয়াল বাই দেম সেলফ অ্যান্ড দেয়ার ওন স্পিড। ও নিজের ইচ্ছে মতো যখন তার পড়ার ইচ্ছে হবে পড়বে, যখন নিজের পড়ার ইচ্ছে হবে না পড়বে না, যখন কাজ থাকবে পড়বে না, যখন ফাঁকা থাকবে তখন পড়াশুনো করবে।
এবং ওখানে কি হবে, ওই প্রোগ্রাম ইনস্ট্রাকশন মেথডে যখন কিছু স্টুডেন্টরা গিয়ে পড়াশুনো করলো, তখন তারপরেই সেকেন্ড স্টেপে থাকবে কিছু কম্প্রিহেনশান, যে কম্প্রিহেনশানগুলো তাদের অ্যান্সার দিতে হবে, এবং অ্যান্সার দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ওরা ওর কারেক্ট অ্যান্সারটা পেয়ে যাবে। এর ফলে কী হবে, ও কোন কোন জিনিসগুলো ভুল করেছে ওইগুলো মানে সঙ্গে সঙ্গে ফিডব্যাক পেয়ে যাবে। তাহলে ও তার যদি খারাপ করে থাকে তাহলে আবার ইমপ্রুভ করতে পারবে তার পড়াশুনোটাকে। এটাই হলো প্রোগ্রাম ইনস্ট্রাকশনাল মেটেরিয়াল। তো প্রোগ্রাম ইনস্ট্রাকশনাল মেটেরিয়াল অবশ্যই লার্নিং আউটকামকে অপটিমাইজ করবে, কেননা ওটা সঙ্গে সঙ্গে একটা ফিডব্যাক পাওয়া যায় ওখান থেকে। তাই আমরা রিকগনাইজ করতে পারবো, স্টুডেন্টরা রিকগনাইজ করতে পারবে কোন কোন সেক্টরে তাদের ভুল আছে, সেইগুলোকে ওরা আরও ভালো করে তৈরি করতে পারবে। তাহলে এই অপশানটা হলো একদম ঠিক। এরপরে দ্বিতীয় অপশানে কী আছে, আইসিটি ইজ ইউজড জুডিশিয়াসলি উইল রেন্ডার টিচিং লার্নিং সিস্টেম এফেক্টিভ অ্যান্ড এফিসিয়েন্ট। আগের কোশ্চেনটায় যেটা ছিল এটাও সেম বলছে, যদি আমরা টিচিং লার্নিং সিস্টেমে আইসিটির ইউজ করি তাহলে এই আইসিটি টিচিং লার্নিং সিস্টেমকে ইফেক্টিভ এবং এফিসিয়েন্ট করবে। অবশ্যই আমি আগের কোশ্চেনেও বলেছি, যদি কোনো টিচিং লার্নিং সিস্টেমে বা ক্লাসরুমে আইসিটির প্রয়োগ করা হয় তাহলে ওটা অবশ্যই টিচিং লার্নিং সিস্টেমকে ইফেক্টিভ এবং এফিসিয়েন্ট করবে। তাহলে অপশান 2ও হলো ঠিক। তাহলে তিনের কোন অপশানটা ঠিক হবে, বোথ স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 2 আর ট্রু। অপশান এ ইজ কারেক্ট। এরপরে চলে যাবো কোশ্চেন নাম্বার 4-এ। কোশ্চেন নাম্বার 4-এর কোশ্চেন কি, স্টেটমেন্ট 1-এ কি আছে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ইজ নট অ্যান এক্সাম্পল অফ ক্লায়েন্ট সার্ভার টেকনোলজি। স্টেটমেন্ট 2-তে আছে এফটিপি ইজ এ সার্ভিস অ্যাভেলেবল অন ইন্টারনেট। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হলো একটা ওয়েব, যেটা হচ্ছে সমস্ত রকম যে ওয়েবসাইটগুলো আছে আমরা যেখানে সার্চ করে বিভিন্ন ওয়েব পেজগুলোকে বের করি, ওই ওয়েব পেজগুলো থেকে আমাদের রিসোর্স আমরা ডাউনলোড করি, রিসোর্সগুলো আমাদের কাছে আমরা সেভ করে রাখি। ওই ওয়েবসাইট, সমস্ত ওয়েবসাইটের একটা কম্পোস্ট ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওই আমরা ইন্টারনেটে যা কিছু করতে যাই না কেন সব কিছুই এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মধ্যেই আসে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের বাইরে কিছুই আসে না। তো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ইজ নট অ্যান এক্সাম্পল অফ ক্লায়েন্ট সার্ভার টেকনোলজি, এটা হচ্ছে ভুল, কেননা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব একটা ক্লায়েন্ট সার্ভার টেকনোলজি। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ক্লায়েন্টের মতো বিহেভ করে, এবং আমরা যারা ইন্টারনেটে কিছু খুঁজি, সার্চ করি, ইন্টারনেট সার্ফিং করি, আমরা সবাই ক্লায়েন্ট। ওখান থেকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আমরা সবাই ক্লায়েন্ট সার্ভার টেকনোলজিতে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সার্ভারের কাজ করে একটা সার্ভার থেকে, এবং ওখান থেকে আলাদা আলাদা কম্পিউটারগুলো হচ্ছে ক্লায়েন্ট। আমি যেটা সার্চ করে খুঁজছি, মানে আমি তো খুঁজছি না, আমার কম্পিউটার খুঁজছে, সে তখন ক্লায়েন্ট হয়ে যাচ্ছে। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে সবার একটা কম্পোস্ট ফর্ম, একটা সার্ভার, এবং তারপর থেকে যতগুলো কম্পিউটার কানেক্ট হবে সেগুলো সব ক্লায়েন্ট। তো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে একটি ক্লায়েন্ট সার্ভার টেকনোলজি। এখানে যেহেতু নট বলা আছে, তোমরা চোখ ভালো করে দেখো, নটটা যেন পড়তে পারো, নট না পড়তে পেরেই অনেক স্টুডেন্ট ভুল করে থাকে। এখানে নট বলা আছে তাই এই অপশানটা ভুল আছে। তারপরে আছে স্টেটমেন্ট 2, এফটিপি ইজ এ সার্ভিস অ্যাভেলেবল অন দ্য ইন্টারনেট। এফটিপির ফুল ফর্ম কি, এফটিপির ফুল ফর্ম হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। এফটিপির কাজ কি না, এফটিপি transfer files between any computers that have an internet connection and also works between computers using totally different operating system। তাহলে এফটিপির কাজ হচ্ছে দুটো কম্পিউটারের মধ্যে ফাইলকে ট্রান্সফার করা, এবং যখন ইন্টারনেট কানেকশন থাকবে। তাহলে এফটিপির এখানে দেওয়া আছে যে এফটিপি ইজ এ সার্ভিস দ্যাট অ্যাভেলেবল অন ইন্টারনেট। এই অপশানটা তাহলে ঠিক, ইন্টারনেট চালু না থাকলে দুটো কম্পিউটারের মধ্যে এফটিপি কোনো ফাইল ট্রান্সফার করতে পারবে না। তাহলে স্টেটমেন্ট 2টা হচ্ছে কারেক্ট। তাহলে কোন অপশানটা ঠিক হবে, স্টেটমেন্ট 1 ইজ ইনকারেক্ট বাট স্টেটমেন্ট 2 ইজ ট্রু। তাহলে অপশান ডি ইজ কারেক্ট। এরপরে চলে যাব, এখানে আমি দিয়েছি ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক কাকে বলবো, এবং পরের কোশ্চেন আছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। তো এখানেই আমি দুটো দিয়ে দিয়েছি। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ইজ দ্য মিডিয়াম থ্রু হুইচ ক্লায়েন্টস অ্যাক্সেস রিসোর্স অ্যান্ড সার্ভিস ফ্রম এ সেন্ট্রাল কম্পিউটার ভায়া আইদার এ লোকাল এরিয়া নেটওয়ার্ক অর এ ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো ক্লায়েন্ট সার্ভারের নেটওয়ার্ক এটা হচ্ছে সার্ভার, বা এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আমরা যদি ধরি। তারপরে বিভিন্ন যে ক্লায়েন্টরা থাকবে, বিভিন্ন ক্লায়েন্ট মানে হচ্ছে বিভিন্ন
যে কম্পিউটারগুলো আছে, কম্পিউটার বা মোবাইল ফোন যেগুলো আছে ওগুলো হচ্ছে সব ক্লায়েন্ট। ইন্টারনেটের মাধ্যমে আমরা ওই সার্ভার থেকেই আমাদের দরকার মতো বিভিন্ন ইনফরমেশান কালেক্ট করে থাকি। তো ওই জন্য ডাব্লিউডাব্লিউডাব্লিউ বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে একটি ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। এরপরে চলে আসবো পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক কাকে বলবো। পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে কোনো ক্লায়েন্ট বা কোনো সার্ভার থাকে না। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক প্রত্যেকটা কম্পিউটারই ক্লায়েন্ট এবং সার্ভারের রোল প্লে করে। যখন এই কম্পিউটার কোনো ইনফরমেশান সার্চ করছে তখন ও ক্লায়েন্ট হয়ে গেছে, বা যখন ওই একই কম্পিউটার অন্য কম্পিউটারকে কোনো ডেটা শেয়ার করছে তখন ও ক্লায়েন্ট হয়ে গেছে। একটাই কম্পিউটার কখনো ক্লায়েন্ট হিসেবে কাজ করে, কখনো সার্ভার হিসেবে কাজ করে। এই জন্য পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে কোনো আলাদা ক্লায়েন্ট সার্ভার টেকনোলজি নেই। এখানে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক ক্রিয়েটেড হোয়েন টু অর মোর পিসি আর কানেক্টেড অ্যান্ড শেয়ার রিসোর্স উইথাউট গোয়িং থ্রু এ সেপারেট সার্ভার কম্পিউটার। যখন এই পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক কি, যখন দুটো তিনটে বা চারটে কম্পিউটার নিজেদের মধ্যে যুক্ত থাকে, বা একটা কি বলবো একটা বিল্ডিংয়ের কম্পিউটারগুলো যখন একটা সার্ভার থেকেই কানেক্ট থাকে, আলাদা কোনো কম্পিউটারের জন্য আলাদা আলাদা সার্ভার থাকে না। একটা বিল্ডিংয়ে যখন দেখবে একটা বিল্ডিংয়ে যে কোনো একটাই সার্ভার থাকে, ওই সার্ভারগুলো থেকেই কম্পিউটারগুলো যুক্ত থাকে। যখন আমরা পাশের 1 কিলোমিটার দূরের বিল্ডিংয়ে চলে যাব তখন সেখানে আলাদা সার্ভার থাকবে। ওরকম পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক অনেক দূরের কোনো কম্পিউটারের সঙ্গে কানেক্ট করতে পারবে না। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক কী হচ্ছে, কাছাকাছি 2-3টা কম্পিউটারের সঙ্গে ডাটা শেয়ার করতে পারে, বা কোনো একটা বিল্ডিংয়ের বা ছোটো একটা অফিসের যে কম্পিউটারগুলো আছে ওই কম্পিউটারগুলোর মধ্যে ডাটা আদান প্রদান করতে পারে। এই পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে প্রত্যেকটা কম্পিউটারই ক্লায়েন্ট, প্রত্যেকটা কম্পিউটারই সার্ভার। এখানে কোনো ক্লায়েন্ট সার্ভার কোনো নেটওয়ার্ক নেই। তো বোঝা গেল পিয়ার টু পিয়ার নেটওয়ার্কটা কি। এরপরে চলে আসবো কোশ্চেনে। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক থেকে এখানেই কোশ্চেন আছে, এই জন্যই আমি আগেই পিয়ার টু পিয়ার নেটওয়ার্কটা কি ওটাই তোমাদের বলে দিলাম। তাহলে স্টেটমেন্ট 1-এ কী আছে, ইন পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক দেয়ার ইজ নো সেন্ট্রাল সার্ভার, ইনস্টিড ইচ কম্পিউটার ক্যান অ্যাক্ট অ্যাজ এ সার্ভার অ্যাজ ওয়েল এজ এ ক্লায়েন্ট। একদম ওই কোশ্চেনটাই আছে। স্টেটমেন্ট 2 আছে কি, ল্যান ইজ এ কম্পিউটার নেটওয়ার্ক ক্রিয়েটেড ফর ইন্ডিভিজুয়াল পারসন। তাহলে ফার্স্ট স্টেটমেন্ট কী বলছে, পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে কোনো সেন্ট্রাল সার্ভার নেই, প্রত্যেকটা কম্পিউটারই সার্ভার এবং ক্লায়েন্ট হিসেবে রোল প্লে করে। তাহলে এই অপশানটা একদম ঠিক। পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে কোনো সেন্ট্রাল সার্ভার নেই, কোনো একটা কম্পিউটার সার্ভার হিসেবে বা বাকি অন্যান্য কম্পিউটারগুলো ক্লায়েন্ট হিসেবে অ্যাক্ট করে না। ওখানে ছোটো ছোটো 2-3টে কম্পিউটার বা কোনো একটা ছোট্ট বিজনেস অ্যাসোসিয়েশনের কম্পিউটার বা ছোটো একটা বিল্ডিংয়ের কম্পিউটার যখন একে অপরের সঙ্গে কানেক্টেড থাকে কোনো একটা আলাদা সার্ভার ছাড়াই, তখন তাকে বলা হবে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। তাহলে ফার্স্ট অপশানটা একদম ঠিক। তারপরে আছে ল্যান ইজ এ কম্পিউটার নেটওয়ার্ক ক্রিয়েটেড ফর ইন্ডিভিজুয়াল পারসন। এই অপশানটা ভুল, কেননা ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক কখনো ইন্ডিভিজুয়াল পারসনের জন্য ইউজ হয় না। লোকাল এরিয়া নেটওয়ার্ক কোনো একটা বড় ইউনিভার্সিটির কোনো একটা বিল্ডিং, বা ইউনিভার্সিটির যে 2-4টা বিল্ডিং থাকে, বা কোনো একটা অনেক সময় দেখা যায় না একটা বিল্ডিংয়ে অনেকগুলো ছোটো 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 অফিস আছে বিভিন্ন কোম্পানির, তখন সেই অফিসগুলোর মধ্যে যখন কম্পিউটার ইউজ হয় তখন ল্যান বা ল্যানের ফুল ফর্ম হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, তখন এই লোকাল এরিয়া নেটওয়ার্ক ইউজ করা হয়। পার্সোনাল ইউজের জন্য যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে PAN, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। যেমন ওয়াইফাই, ওয়াইফাই দেখবে আমার ঘরে যদি ওয়াইফাইকে আমি কানেক্ট করি, তাহলে ওই ওয়াইফাই থেকে কোথাও একটা নির্দিষ্ট ডিস্টেন্সে, 10 মিটারও যায় না, 5 মিটার ডিস্টেন্স পর্যন্তই, বা 10 মিটার ধরলাম, 10 মিটার ডিস্টেন্স পর্যন্তই এই ওয়াইফাইটা কাজ করে। তারপরে আর ওয়াইফাইটা কাজ করে না, কোনো একটা বিল্ডিংয়ে হয় না। একটা ইন্ডিভিজুয়াল পার্সনের জন্য বা একটা বাড়িতে যদি ওয়াইফাই থাকে, সেই বাড়ির যে কজন মানুষ আছে তাদের জন্যই ওই নেটওয়ার্কটা কাজ করে, সেই জন্য ওটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ল্যান কিন্তু পার্সোনাল এরিয়া মানে ইন্ডিভিজুয়াল পার্সনের জন্য ইউজ হয় না, ওটা একটা বিল্ডিংয়ে বা পাশাপাশি 2-3টে বিল্ডিংয়ের কম্পিউটারগুলো কানেক্ট করার জন্য ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক ইউজ করা হয়। তাহলে অপশান ইজ কারেক্ট অ্যান্ড স্টেটমেন্ট 2 ইজ ফলস। তাহলে কোনটা হবে, স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট বাট স্টেটমেন্ট 2 ইজ ফলস। 5-এর অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে চলে যাব পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কী আছে, কোশ্চেন নাম্বার 6, Swayam, an initiative of Government of India, aims at promoting the self-help groups in rural areas. Statement 2 বলছে E-Tantra is an initiative to spread education in embedded system and robotics by IIT Mumbai through MHRD NMECIT। তাহলে কি ফার্স্ট স্টেটমেন্টে কি বলছে, স্বয়ম ইনিশিয়েটিভ অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া
aims at promoting the self help groups in rural areas। একদম অপশানটা স্টেটমেন্ট 1 হচ্ছে ভুল। স্বয়ং সেলফ হেল্প গ্রুপ রুরাল এরিয়া সেলফ হেল্প গ্রুপকে সাহায্য করার জন্য এই ইনিশিয়েটিভটা নেওয়া হয়নি। স্বয়ং কী হচ্ছে, স্বয়ং হচ্ছে একটা অনলাইন পোর্টাল যেখানে ক্লাস 9 থেকে ক্লাস পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত সমস্ত বিভিন্ন সাবজেক্টের এক্সপার্টদের ভিডিও থাকে, আর্টিকেল থাকে, ওইগুলো স্টুডেন্টরা এখানে অ্যাকাউন্ট খুলে নিজের ইচ্ছে মতো ওইগুলো রিসোর্সগুলো কালেক্ট করতে পারে। তো স্টেটমেন্ট 1টা ভুল। স্টেটমেন্ট 2 আছে ই তন্ত্র ইজ অ্যান ইনিশিয়েটিভ টু স্প্রেড এডুকেশন ইন এমবেডেড সিস্টেম বাই রোবোটিক্স বাই আইআইটি মুম্বাই থ্রু এমএইচআরডি। এই অপশানটাও হচ্ছে ভুল। এটা ই তন্ত্র না, ই যন্ত্র, YANTRA, ই যন্ত্র, তন্ত্র নয়, ই তন্ত্র নয়। তাই জন্য অপশান 2ও হচ্ছে ভুল। তাহলে এর সঠিক উত্তর কি? বোথ স্টেটমেন্ট 1 অ্যান্ড স্টেটমেন্ট 2 আর ফলস। অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে চলে যাব পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কী আছে? কোশ্চেন নাম্বার 7, সার্চ ইঞ্জিন আর অলসো নোন অ্যাজ ওয়েব ব্রাউজার্স। তারপর স্টেটমেন্ট 2 আছে 189.365.250.2 ইজ অ্যান এক্সাম্পল অফ এ ভ্যালিড আইপি অ্যাড্রেস। প্রথমে আছে সার্চ ইঞ্জিন আর অলসো নোন অ্যাজ ওয়েব ব্রাউজার। তাহলে প্রথমেই বলি সার্চ ইঞ্জিন আর ওয়েব ব্রাউজার একই নয়। সার্চ ইঞ্জিন হচ্ছে একটা ওয়েবসাইট যেখানে আমরা কোনো কিছু সার্চ করি, যেমন গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। আমরা গুগলে গিয়ে যদি কিছু একটা আমাদের ইচ্ছে মতো একটা আমি সার্চ করলাম, তাহলে ওই আমরা যেটা সার্চ করছি সেই সার্চের রেজাল্টটা দেখাই হচ্ছে সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন হচ্ছে একটা ওয়েবসাইট, ওই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের যে প্রয়োজনীয় জিনিসটা সার্চ করি তখন ওই সার্চ ইঞ্জিন সার্চ হিস্ট্রি দেখায় এবং আমাদের সার্চের রেজাল্টটা দেখানো হয়। কিন্তু ওয়েব ব্রাউজার কিন্তু ওয়েবসাইট নয়। ওয়েব ব্রাউজার হচ্ছে একটা অ্যাপ্লিকেশন, একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয়, সফটওয়্যার অ্যাপ্লিকেশন। ওয়েব ব্রাউজারের কোনো নির্দিষ্ট ডেটাবেস নেই। সার্চ ইঞ্জিনের কিন্তু একটা নির্দিষ্ট ডেটাবেস আছে। ওই সার্চ ইঞ্জিনের ডেটাবেসের মধ্যে থেকে আমরা যেইটা সার্চ করব সেইটা রেজাল্টটা দেখাবে। কিন্তু ওয়েব ব্রাউজারের নির্দিষ্ট কোনো সার্চ ইঞ্জিন নেই। ওয়েব ব্রাউজার একটা সিস্টেম অ্যাপ্লিকেশান, আর সার্চ ইঞ্জিন হচ্ছে একটা ওয়েবসাইট। আমরা যখনই সার্চ ইঞ্জিনে কোনো একটা টাইপ করি আমরা সার্চ করার জন্য, তখন সার্চ ইঞ্জিন ওয়েব ব্রাউজারকে পাঠায়, ওয়েব ব্রাউজারকে ওই কাজটা দেয় যে ওয়েব ব্রাউজার বিভিন্ন ওয়েব পেজগুলো আছে, ওয়েব পেজগুলো আমাদের কাছে দেখায়, বা ওয়েবসাইটের যে লিঙ্কগুলো ওইগুলো আমাদের যে চোখের সামনে দেখায় একটা যে স্ক্রিনের মধ্যে, সেই কাজটা করে ওয়েব ব্রাউজার। সার্চ ইঞ্জিন কিন্তু ওই কাজটা করে না। সার্চ ইঞ্জিনে আমরা যখন সার্চ ইঞ্জিনে টাইপ করি তখন সার্চ ইঞ্জিন ওই কমেন্টটা ওয়েব ব্রাউজারকে দেয়। ওয়েব ব্রাউজার ওয়েব পেজগুলোকে খুঁজে আমাদের চোখের সামনে বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক, ওয়েব পেজগুলোর লিঙ্ক আমাদের সামনে দেয়। ওখান থেকে আমরা যেইটা আমাদের পছন্দ মতো আমরা ওখানে স্ক্রিনে টাচ করি এবং ওই ওয়েব পেজটাকে খুলি। ওয়েব পেজের যে লিঙ্কগুলো ওইগুলো দেয় ওয়েব ব্রাউজার। ওটা ওয়েব ব্রাউজারের কাজ। ওয়েব ব্রাউজারের নির্দিষ্ট কোনো ডেটাবেস নেই। যে ডেটাবেসটা থাকে ওটা সার্চ ইঞ্জিনের ডেটাবেসগুলোকে কাজে লাগেই ওয়েব ব্রাউজার বিভিন্ন ওয়েব পেজগুলোকে আমাদের সামনে খুলে দেয়। বোঝা গেল যে সার্চ ইঞ্জিন আর ওয়েব ব্রাউজারের মধ্যে পার্থক্যটা কী। যেমন গুগল ক্রোম হচ্ছে একটা বড় একটা খুবই পরিচিত ওয়েব ব্রাউজার। গুগলের ওয়েব ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম। এরপরে চলে আসবো সেকেন্ড স্টেটমেন্টে 189.365.250.2 ইজ অ্যান এক্সাম্পল অফ ভ্যালিড আইপি অ্যাড্রেস। তো বলবো যে এইটা হচ্ছে, এই স্টেটমেন্টটাও হচ্ছে ভুল। তাহলে আমি পরের স্লাইডে এক্সপ্লেন করছি কেন এইটা হচ্ছে ভুল। তাহলে কি হবে, এর উত্তর কি হবে? 7-এর উত্তর হবে 2। বোথ স্টেটমেন্ট 1 অ্যান্ড স্টেটমেন্ট 2 আর ফলস। পরের স্লাইডে চলে যাব। এইখানেই দেখো সার্চ ইঞ্জিন ওয়েব ব্রাউজারের আমি দিয়েছি। এরপরে চলে যাব আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস মানে প্রত্যেকটা ডিভাইসের একটা ইউনিক নেটওয়ার্ক নাম্বার থাকে বা আইপি অ্যাড্রেস থাকে। কখনো যদি আমরা কোনো বাজে কাজের সঙ্গে যুক্ত হয়ে যাই তাহলে কিন্তু আমাদের মোবাইলের একটা নির্দিষ্ট ইউনিক আইপি অ্যাড্রেস থাকে, মোবাইল বা কম্পিউটারের। আমরা কোনো যদি কখনো খারাপ কাজের সঙ্গে যুক্ত হয়, পুলিশ কিন্তু তুরন্ত তাদের সাইবার যে নেটওয়ার্ক আছে, সাইবার সেলের যে নেটওয়ার্ক আছে তাদের কাজে লাগিয়েই জট করেই আমাদের ওই ইউনিক নাম্বারটা খুঁজে বের করে তার থেকে যে আমাদের প্লেসটা ওরা সার্চ করেই পট করেই আমাদেরকে ধরে ফেলতে পারে। ওই জন্য কেউ কখনো বাজে কাজের সঙ্গে যুক্ত হবে না। তাহলে প্রত্যেকটা ডিভাইসেরই একটা ইউনিক আইপি অ্যাড্রেস আছে। এবং এই আইপি অ্যাড্রেসটা কীভাবে তৈরি হয়? আইপি অ্যাড্রেস ইজ এ 32-bit নাম্বার দ্যাট
uniquely identifies a network interface on a machine. An IP address is typically written in decimal digits. আগের স্লাইডটা দেখলে ডেসিমাল ডিজিটসে আছে আইপি অ্যাড্রেসটা, এবং প্রত্যেকটা এটা হচ্ছে 8 বিট ফিল্ডস, 4টা পার্ট থাকে এবং প্রত্যেকটা পার্ট হচ্ছে 8 বিট ফিল্ড সেপারেটেড বাই পিরিয়ডস। তাহলে আমি আগের স্লাইডটায় যদি যাই, তো 189, 365, 250.2 ইজ অ্যান এক্সাম্পল অফ ভ্যালিড আইপি অ্যাড্রেস। এটা কেন ভুল হলো না, এখানে কি বলেছে, এখানে 4টে ফিল্ড থাকবে, 4টে 8 বিট ফিল্ড থাকবে এবং প্রত্যেকটা ফিল্ড এই পিরিয়ডস দ্বারা আলাদা করা থাকবে। 8 বিট মানে কি, 8 বিট মানে হচ্ছে 2^8, আর প্রত্যেকটা ডেসিমেলে থাকবে 189, 365, এগুলো ডেসিমেল নাম্বার আমরা সবাই জানি। আর বাইনারি নাম্বার কি, বাইনারিতে দুটোই থাকে 0 and 1। তাহলে এই 8 বিট মানে 2^8 মানে 8 বার 2কে গুণ করতে হবে, 8 বার 2কে যদি গুণ করি তাহলে কত আসবে, 256। তাহলে এক একটা যে ফিল্ড থাকবে, এক একটা ফিল্ডের যে এই ডেসিমাল নাম্বারটা থাকবে ওটা হতে হবে 0 থেকে 255-এর মধ্যেই, না হলে কিন্তু এটা ভ্যালিড নয়। প্রত্যেকটা বলেছে 4 ফিল্ড 8 বিট সিস্টেম, 8 বিট মানে কত হচ্ছে 2^8 মানে 256 হচ্ছে। তাহলে প্রত্যেকটা যে ফিল্ড, প্রত্যেকটা ফিল্ডের সংখ্যাটা হতে হবে 0 থেকে 255-এর মধ্যেই, 255-এর মধ্যে। এর থেকে বেশি হলে কিন্তু এই আইপি অ্যাড্রেসটা ভুল হয়ে যাবে। তাহলে এখানে ফার্স্ট 189 আছে, এটা ঠিক আছে, কিন্তু তারপরে 365 আছে, এই জন্য এটাকে আইপি অ্যাড্রেসটা ভুল হচ্ছে। কেন 365 হবে না কোনোভাবে, যেহেতু প্রত্যেকটা 8 বিট ফিল্ড, সেই জন্য 8 বিট হচ্ছে 256, তার মধ্যে প্রত্যেকটা ডেসিমেল নাম্বারকে হতে হবে 0 থেকে 255-র মধ্যে। এখন বুঝতে পারলে কেন এই স্টেটমেন্টটা ভুল। এরপরে চলে যাব পরের কোশ্চেনে। পরে আছে কোশ্চেন নাম্বার 8, কি আছে, কোশ্চেন নাম্বার 8 আছে অপারেটিং সিস্টেম আর হার্ডওয়্যার। স্টেটমেন্ট 2 আছে অ্যালগোরিদম is a step-by-step procedure to solve a problem. Algorithm is a step-by-step procedure to solve a problem. তাহলে অপারেটিং সিস্টেম আর হার্ডওয়্যার, এটা একদম ভুল। অপারেটিং সিস্টেম কোনো হার্ডওয়্যার নয়, অপারেটিং সিস্টেম হচ্ছে সফটওয়্যার, তাই এইটা ভুল। তাহলে অ্যালগোরিদম ইজ এ স্টেপ-বাই-স্টেপ প্রসিডিওর টু সলভ এ প্রবলেম, এই অপশানটা হচ্ছে একদম কারেক্ট অপশান। অ্যালগোরিদম হচ্ছে কোনো বিভিন্ন নিয়ম সংগ্রহ করা আছে। যখন কম্পিউটারে কোনো একটা প্রবলেম সলভ করা হয়, তখন ওই প্রবলেমগুলোকে যখন স্টেপ বাই স্টেপ সলভ করা হয়, তখন তাকে অ্যালগোরিদম বলা হয়। অ্যালগোরিদম ইজ এ স্টেপ বাই স্টেপ প্রসিডিওর টু সলভ এ প্রবলেম, এটা হচ্ছে ঠিক। তাহলে এর অপশান কি হবে, স্টেটমেন্ট 1 ইজ ইনকারেক্ট বা স্টেটমেন্ট 2 ইজ কারেক্ট। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে চলে যাব পরের কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 9-এ কী আছে, কম্পাইলার্স আর সফটওয়্যার, টাচ স্ক্রিন মনিটর আর ইনপুট আউটপুট ডিভাইস। কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট। কম্পাইলার্স আর সফটওয়্যার, এটা একদম ঠিক স্টেটমেন্ট। কম্পাইলার্স হচ্ছে আমরা যে কথা বলছি বা ইনফরমেশান দিচ্ছি কম্পিউটারকে, কম্পিউটার তো ওই আমাদের যে ইনফরমেশান, কম্পিউটার কি ওই ইনফরমেশানটা পড়তে পারবে? কম্পিউটার তো ওই ইনফরমেশানটা পড়তে পারবে না। কম্পিউটার খালি 2 বিটই বোঝে, 0 আর 1। তাহলে আমাদের ইনফরমেশানটাকে ট্রান্সলেট করার জন্য যেই সফটওয়্যারগুলো ইউজ করা হয় কম্পিউটারকে বোঝানোর জন্য আমাদের ইনফরমেশানগুলো, সেগুলো হলো কম্পাইলার, অ্যাসেম্বলার, ইন্টারপ্রিটার। এই সফটওয়্যারগুলোর মাধ্যমে আমাদের ল্যাঙ্গুয়েজ কম্পিউটারকে ট্রান্সফার করা হয়। তাহলে কম্পাইলার হচ্ছে একটা সফটওয়্যার। কম্পাইলার ইজ প্রাইমারিলি ইউজড ফর প্রোগ্রাম দ্যাট ট্রান্সলেট সোর্স কোড ফ্রম এ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ টু এ লো লেভেল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টু ক্রিয়েট অ্যান্ড এক্সিকিউট প্রোগ্রাম। তাহলে কম্পাইলার্স কি, কম্পাইলার্স সংযোগ করার কাজ করে। আমরা যে ইনফরমেশানটা কম্পিউটারকে দিচ্ছি, সেই ইনফরমেশানটাকে কম্পিউটারের বোঝার মতো করে ওটাকে ট্রান্সলেট করে, তাই এটা একটা সফটওয়্যার। তাহলে এই অপশানটা একদম ঠিক। আর তারপরে আছে স্টেটমেন্ট 2 আছে টাচ স্ক্রিন মনিটর আর ইনপুট আউটপুট ডিভাইস, একদম ঠিক। যেমন টাচ স্ক্রিন, আমরা মোবাইলের কথাটা যদি ধরি, মোবাইলটা তো টাচ স্ক্রিন, ওটা একটা টাচ স্ক্রিনটা
যখন আমরা টাচ স্ক্রিনে কোনো একটা টাচ করছি, কোনো একটা অ্যাপ্লিকেশান খুলছি বা কোনো একটা গুগলে কিছু একটা সার্চ করছি, যখন ইনপুট দিচ্ছি কি কি দেখতে চাই সেটা হচ্ছে ইনপুট হয়ে যাচ্ছে। আবার যখন আমরা যেটা সার্চ করতে চাইছি তার রেজাল্টটা আমাদের কাছে দেখাচ্ছে, সেইটা হচ্ছে আউটপুট হয়ে যাচ্ছে। তাই টাচ স্ক্রিন হয়ে যাচ্ছে একটা মনিটর যেটা ইনপুট আর আউটপুট ডিভাইস, দুটো ডিভাইসেরই কাজ করে টাচ স্ক্রিন। আমরা যখন টাচ করে কোনো ইনফরমেশান দিচ্ছি, কোনো ইনস্ট্রাকশান দিচ্ছি, ওটা ইনপুটের কাজ করলো, আবার যখন ওই ইনস্ট্রাকশানটা মেনে আমাদের ওর রেজাল্টটা দেখাচ্ছে তখন সেটা হচ্ছে আউটপুট। তাহলে মনিটর ইনপুট আউটপুট ডিভাইস, টাচ স্ক্রিন মনিটর দুটো হচ্ছে ঠিক। তাহলে কোনটা ঠিক হবে? বোথ স্টেটমেন্ট 1 অ্যান্ড স্টেটমেন্ট 2 আর ট্রু। অপশান এ ইজ কারেক্ট। এরপরে চলে আসবো 10 নম্বর কোশ্চেনে, শেষ কোশ্চেন কি আছে? প্রিন্টেড আউটপুট ফ্রম এ কম্পিউটার সিস্টেম ইজ কল্ড সফট কপি। স্টেটমেন্ট 2তে আছে র্যাম ইজ এ রিড রাইট মেমোরি। তো প্রিন্টেড আউটপুট ফ্রম এ কম্পিউটার সিস্টেমকে সফট কপি আমরা বলবো না, এই স্টেটমেন্টটা ভুল আছে। যতক্ষণ কম্পিউটারের মধ্যে ওই কপিটা আছে ততক্ষণ তাকে বলবো আমরা সফট কপি। যখনই কম্পিউটারের মধ্যে থেকে ওই কপিটা প্রিন্ট করা হয়ে যাবে তখন আমরা তাকে বলবো হার্ড কপি, হার্ড কপি বলবো। তাহলে প্রিন্টেড হয়ে গেলেই ওটা হবে হার্ড কপি, ওটা আর সফট কপি হবে না। এই জন্য ওটা হচ্ছে অপশানটা ভুল। তারপরে আছে র্যাম ইজ এ রিড রাইট মেমোরি, এই অপশানটা হচ্ছে একদম কারেক্ট অপশান। কীভাবে? র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি। ইট ইজ অলসো নোন এজ রিড রাইট মেমোরি অর ভোলাটাইল মেমোরি। কেন রিড রাইট মেমোরি বলা হয় না? দ্যাট অ্যালাউস সিপিইউ টু রিড অ্যাজ ওয়েল অ্যাজ রাইট ডেটা অ্যান্ড ইনস্ট্রাকশান ইনটু ইট। এই র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি সিপিইউকে অ্যালাউ করে এর মধ্যে ও ইনস্ট্রাকশান যেটা আছে সেটা রিড করতে পারে এবং অ্যাজ ওয়েল অ্যাজ লিখতেও পারে, পড়তেও পারবে এবং সিপিইউ ওর মধ্যে ইনস্ট্রাকশন লিখতেও পারবে। ওই জন্য ওকে বলা হয় রিড রাইট মেমোরি। আর একে ভোলাটাইল মেমোরি কেন বলা হয় না? যতক্ষণ আমাদের কম্পিউটারের সুইচ অন আছে, আমরা কাজ করছি, তখনই র্যাম ওই মেমোরিটাকে স্টোর করে রাখে। যখনই কম্পিউটার সুইচ অফ হয়ে যায় তখনই যে স্টোরেজ করা ছিল যেই ডেটাগুলো, ওই ডেটাগুলো কিন্তু লস হয়ে যাবে যদি আমরা নিজের থেকে না সেভ করে রাখি। যতক্ষণ কাজ করছি কম্পিউটার সুইচ অন আছে ততক্ষণ এই ডেটাটা সেভ থাকবে। যখনই কম্পিউটার সুইচ অফ করে দেবো আমরা নিজেরা না সেভ করে, তাহলে সঙ্গে সঙ্গে ডেটা লস হয়ে যাবে। তাই একে বলা হয় ভোলাটাইল মেমোরি। তাহলে অপশান কী হবে? অপশান এ ইজ ইনকারেক্ট অ্যান্ড স্টেটমেন্ট 2 ইজ ট্রু। তাহলে অপশান নাম্বার ডি ইজ এ কারেক্ট অ্যান্সার। তো আজকে এই পর্যন্তই। আজকে স্টেটমেন্টের কোশ্চেনগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পরের দিন অন্য টাইপের কোশ্চেন নিয়ে আসবো, আইসিটির সেশন 3 নিয়ে আসবো। তোমরা এই কোশ্চেনগুলো ভালো করে দেখো। আজকের মতো বাই বাই, হ্যাভ এ গুড ডে।